দীক্ষা নেওয়ার পরের দিনই ঘটল বিশাল বড় অ্যাক্সিডেন্ট। শিশি দাদার ঘরে কি ভূত? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। স্থান ডিব্রুগড়। পূজ্যপাত দাদার সাথে পূজনীয় বৌদি এসেছেন কয়েকদিনের জন্য। মন্দিরে তখন থাকবার ব্যবস্থা ছিল না ভালো। দাদা বৌদির থাকবার জন্য ঠিক করা হয়েছে বর্তমান মন্দির থেকে সামান্য ব্যবধানে একটি ঘর। কিন্তু ঘরটিতে কেউ ঢুকলেই অস্বাভাবিক এক অস্বস্তি গ্রাস করে ফেলত সকলকে। স্পষ্ট করে বলা যায় না ঠিক কী আছে, কিন্তু মনে হচ্ছিল ঘরটার ভিতরে যেন কোনো অদৃশ্য অজানা কোনো একটা ভার জমে আছে। হঠাৎ একদিন শিশি দাদা বললেন নিজ গলায়, একটি মেয়েকে মার্ডার করে এই ঘরেই লুকিয়ে রেখেছিল, পরে ডেড বডিটা সরিয়ে নিয়ে যায়। শুনে শরীরের রোম খাড়া হয়ে গেল সকলের। শান্ত বাতাসে এসে জমাট বাঁধল যেন এক বর্ষ পুরানো অন্ধকার। চারপাশের মানুষদের কাছে খোঁজ করা হলো, অধিকাংশই মুখ বন্ধ, বলল আমি কিছু জানি না, যেন ইচ্ছে করেই এড়িয়ে যেতে চাইছে। দু একজন পুরনো বাসিন্দা জানালো ফিসফিস করে, ভয়াবহ একটা ঘটনা ঘটেছিল, পুলিশ এসেছিল, এই ঘরে একজন পাইলট থাকতো, সে খুন করে পালিয়েছে। সবার মনে তখন একটাই প্রশ্ন, কেউ প্রকাশ্যে তো কিছু বলেনি, স্থানীয় লোকজনও ভয়ে চুপ থেকেছে, কিন্তু শ্রীশি দাদা কি করে জানলেন সবটা? সালটা 1984। অসমের বিশিষ্ট কর্মী শ্রী দুর্গেশ্বর গোস্বামী এসেছেন কলকাতায়। সেখানে তখন রয়েছেন পূজ্যপাত দাদা। কথায় কথায় শ্রীশি দাদা বললেন তাকে, গোস্বামীদা, আজ গৌহাটিতে শান্তিপুরে মনমোহন দাসদার বাসায় ঠাকুরের সৎসঙ্গ অধিবেশন হলো। ওখানে গিরিন তামুলিদা একাই 55 মিনিট আলোচনা করলেন। পরের 5 মিনিট দুর্গা মহন্তদা কিছুই বলতে পারলেন না। এই জন্য তিনি খুবই মর্মাহত এবং ক্ষুব্ধ হয়েছেন। গোস্বামীদা জিজ্ঞেস করলেন, আজ্ঞে আপনি তো এখন কলকাতায়, আর ঘটনা ঘটছে গৌহাটিতে, তা আপনি বলতে পারলেন কি করে? পূজ্যপাত দাদা বললেন, পরমপিতার দয়ায় বললাম, আপনি দিন তারিখ লিখে রাখুন, পরে মিলিয়ে নেবেন। গোস্বামীদা পরে গৌহাটিতে এসে সকলকে জিজ্ঞাসাবাদ করে দেখলেন শ্রীশি দাদা কলকাতায় বসে বসে যা বলেছিলেন হুবহু তাই হয়েছে সেদিন। কিছু সময়ের জন্য নামরূপে গেছেন শ্রীশি দাদা। সেখানকার এক ইষ্টভ্রাতা তার একমাত্র পুত্রকে নিয়ে গেছেন শ্রীশি দাদাকে প্রণাম করাতে। জানালেন ছেলেটির দীক্ষা হয়নি, কিন্তু তার মনে প্রবল ইচ্ছে দীক্ষা নেওয়ার। শ্রীশি দাদা তক্ষণই এসপি আর ভূমিবরাদাকে বললেন ছেলেটিকে দীক্ষা দিতে। এমনকি নামরূপ ছেড়ে বেরোনোর সময় আবার মনে করিয়ে দিলেন ভূমিবরাদাকে বিশেষভাবে, ছেলেটিকে দীক্ষা না দিয়ে যেন কোথাও না যান। যাই হোক, বরাদা দিলেন দীক্ষা। এর 2 দিন পর রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে ছেলেটি, দুরন্ত কিশোর ছেলে, আর পড়ে গেল দুদিক থেকে আসা 2খানা গাড়ির মাঝখানে। প্রবল ধাক্কা, কোনো আশা নেই বাঁচবার, দুমড়ে মুচড়ে গেছে সাইকেল তার। কিন্তু ছেলেটি গেল কোথায়? দেখা গেল সে পড়ে আছে পাশের একটি গর্তে। একটা গাড়িতে কোনোভাবে লেগে ছিটকে গিয়ে সে এসে পড়েছে এখানে। অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু মৃত্যু হলো না। কোষ্ঠীতে তো ছিলই তার মৃত্যুযোগ, তাই বোধ হয় দীক্ষা দেওয়ার জন্য এত জোর দিয়েছিলেন শ্রীশি দাদা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই নখদর্পণে তাদের। একবার বলেছিলেন শ্রীশি দাদা, আমাদের বংশের সকলেরই একটা বিশেষ গুণ আছে, তা হলো কোনো মানুষ সামনে এসে দাঁড়ালে সে কি বলতে চায় তা বোঝার ক্ষমতা, ভূত, ভবিষ্যৎ, বর্তমান বুঝতে পারা। তখন কলেজে পড়ে ভুবন। কলেজে ফিস জমা দিতে যাবে সেদিন। শ্রীশি দাদার তখন যুবক বয়স। পাশ থেকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? একটু কালীঘাটে যাচ্ছি। গিয়ে কি হবে, না গেলে হয় না? আপত্তিসূচক একটা ইঙ্গিত দিলেন শ্রীশি দাদা। কিন্তু নাছোড়বান্দা ভুবন যাবেই, যেতেই হবে আজ। বললেন শ্রীশি দাদা, যা যা, গিয়ে দেখ কি হয়। কথাগুলো কানে লাগলো ভীষণ, কিন্তু কোনো গুরুত্ব দিল না ভুবন। বন্ধু তো এমন বলতেই পারে। কালীঘাটে পৌঁছে বিশেষ ব্যক্তির কাছে ফিসের টাকা দিয়ে ফিরে আসতে যাবে ভুবন। এই সময় সেই ব্যক্তি আবার ডাকলেন, বললেন,
টাকাগুলো তোর কাছেই থাকুক। কেমন যেন একটা খটকা লাগলো ভুবনের। যাই হোক, টাকাটা আবার পকেটে রেখে ফেরবার বাসে চাপলো ভুবন। ভীষণ ভিড়। টিকিট কাটার জন্য টাকা বার করতে গিয়ে দেখলো ভুবন পকেট পুরো ফাঁকা। অন্য পকেটে যা সামান্য কিছু খুচরো পয়সা ছিল তা দিয়েই টিকিট কেটে বাড়িতে পৌঁছাতে হলো। ঢুকতে গিয়ে দেখে ভুবন শিশি দাদা ঠিক আগের জায়গাতেই বসে রয়েছেন। মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, কি রে, কি হলো? বলছেন আর হাসছেন। দেখে গোটা শরীরে যেন আগুন ধরে গেল ভুবনের। রাগে গড়গড় করতে করতে বলল, কিরে আবার কি? সব 23 মারা গেছে। যদি সব জানোই তবে সরাসরি বারণ করো না কেন? বছর 20 যুবক সুতনু মায়ের চাপে গেছে পুরীতে। কারণ তখন সেখানে রয়েছেন আচার্যদেব। নিছক মায়ের ইচ্ছা পূরণের তাগিদেই আসা। যাই হোক, দর্শন প্রণাম সেরে ফিরতে যাবে এমন সময় আচার্যদেব নিজে থেকেই কাছে রাখলেন সুতনুকে। কিভাবে ফিরে যাবে তার খুঁটিনাটি জিজ্ঞেস করলেন। দু একটি কথার মধ্যেই কত প্রাণকাড়া আদর। আর বললেন বেশ কিছুটা জল সাথে রাখতে। সেই কথার মধ্যে যে কোনো নিগুড় সাবধানবাণী লুকিয়েছিল তা তো তখন বুঝতে পারেনি সুতনু। ভাবল যতটুকু জল আছে তাতেই হয়ে যাবে, অল্প রাস্তা। কিন্তু বিধাতার বিধান, সাধারণ মানুষের বোধগোচর না হলেও ট্রেনকে যেতে মেনে চলতেই হবে। কিছুদূর গিয়েই যান্ত্রিক গোলযোগে আটকে গেল ট্রেন। ঘন্টার পর ঘন্টা। যা জল ছিল সুতনুর কাছে সব শেষ। চারদিকে কোথাও কোনো জলের দেখা নেই। সেই সকালে রওনা হয়ে এখন সন্ধে হতে চলেছে। তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত। তৃষ্ণার দংশন যে এত ভয়াবহ হতে পারে এই প্রথম অনুভব করল সুতনু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরবর্তী এক স্টেশনে জল নিয়ে যেন প্রাণ ফিরে পেল সুতনু। বিপদের কথা আগে থেকে বলে তাঁরা তো শঙ্কা জাগিয়ে দেবেন না, কিন্তু তাদের নির্দেশ না মানলে যা হওয়ার তা তো হবেই।